বন্ধুরা, আপনারা আগের এপিসোডে দেখেছিলেন যে দেবযানী তার মা এবং বৌদিদের কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে, কিন্তু কেউ সেটা বুঝতে পারছে না। দেবযানীর বড় দাদা অনিমেষ 2 মাসের ছুটি নিয়ে বাড়ি ফিরে আসে এবং দেবযানীকে বলে যে তার সঙ্গে অতুলের দেখা হয়েছে। দেবযানী, অতুল আমার কাছে এসেছিল। এত কিছু হয়ে গেছে আর তুই আমাকে কিছুই বলিসনি। দেখ, তোর তো দুটো দাদা, তুই কাউকে একজনকে তো তোর সমস্যার কথা বলতে পারতিস। আমরা তো তোর সমস্যার সমাধান করার চেষ্টা করব। অতুল তোমার সঙ্গে দেখা করতে গিয়েছিল? কি বললো অতুল? তোদের সমস্যার কথাটা বলেছে। তুই আমাদের কাছ থেকে সবকিছু লুকিয়েছিস কেন? দেখ, তোদের কোনো সমস্যা হলে আমরা সম্পূর্ণভাবে চেষ্টা করব সেই সমস্যাটা সমাধান করার। আমরা তো সবাই চাই তুই শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে থাকিস। বাবা, অতুল তোকে কি বলেছে? আর তুই এত চিন্তায় আছিস কেন? কি হয়েছে ওদের মধ্যে? আমায় বল। মা, অতুল আমাকে বলেছে যে দেবযানী ওর সঙ্গে ঝগড়া করে এখানে চলে এসেছে, আর ওকে হুমকিও দিয়েছে যে ও বাড়িতেও আর কখনোই ফিরে যাবে না, ওর সঙ্গে থাকবেও না। দেবযানী, এসব আমি কি শুনছি? তুই জামাইয়ের সঙ্গে ঝগড়া করে এখানে চলে এসেছিস? এভাবে কেউ ঘর ছেড়ে সংসার ছেড়ে চলে আসে নাকি? সবাই কি মনে করছে কে জানে। দাদা, অতুল তোমাকে আর কিছু বলেছে? না তো, আর তো কিছু বলেনি। কেন, আরো কিছু হয়েছে নাকি? না না, কিছুই হয়নি। আসলে অতুল তোমাকে সত্যি কথাই বলেছে। আমার আর অতুলের মধ্যে ঝগড়া হয়েছে, তাই আমি এখানে এসেছি। আমার এখন ও বাড়িতে ফিরতে ইচ্ছা হচ্ছে না। যেদিন মনে হবে আমি ঠিক চলে যাব। প্লিজ তোমরা আমাকে ফোর্স করো না। এই বলে দেবযানী সেখান থেকে উঠে নিজের ঘরের দিকে চলে যায়। তার বড় বৌদি তাকে ডাকে, কিন্তু সে দাঁড়ায় না। আরে দেবযানী, একবারের জন্য আমাদের কথাটা শোনো। একই তো দেবযানী বাড়ি ছেড়ে বাপের বাড়িতে এসে থাকছিল, তার উপরে সে সবাইকে মিথ্যে কথা বলছিল যে তার স্বামী বিদেশে গেছে। এর জন্যই বাড়িতে সবাই তার উপরে অসন্তুষ্ট ছিল। পূর্ণিমা দেবী দেবযানীকে অনেক বোঝানোর চেষ্টা করেন যাতে সে অতুলের সঙ্গে মিটমাট করে নেয় এবং তার শ্বশুরবাড়িতে চলে যায়, কিন্তু দেবযানী কারোর কথাই শোনে না। এমনই একদিন সে রান্নাঘরে যায়। তার বৌদিরা রান্না করছিল। দেবযানী বলে, বৌদি, আজকে কি রান্না হচ্ছে? আজকে তো নিরামিষ রান্না হচ্ছে, সব রকমের সবজি, ডাল আর ভাজাভুজি। ওহ, অনেকদিন ধরে তো সবজি হচ্ছে, আজকে একটু ডিফারেন্ট কাইন্ডের ফিশের আইটেম করো। দেখো দেবযানী, তোমার যদি আলাদা আলাদা ধরনের খাবার খাওয়ার শখ হয় তাহলে তুমি নিজের শ্বশুর বাড়িতে গিয়ে খাও। ওখানে তো তোমার নিশ্চয়ই রান্না করার লোকও আছে। এটাকে হোটেল বানিয়ে দিও না। আমরা রোজ রোজ তোমার ফরমাশ পূরণ করতে পারবো না, বুঝেছো? তোমরা এভাবে বলছো কেন? এটা আমার বাপের বাড়ি। এখানে রোজ রোজ নতুন ধরনের খাবার খাওয়ার তো অধিকার আছে আমার, আর ফরমাশ করারও অধিকার আছে। হ্যাঁ, নিশ্চয়ই আছে, কিন্তু সেটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। 1 মাস ধরে তুমি এখানেই পড়ে রয়েছো। এখন আর তুমি আগের মতো খাতির পাবে না, বুঝেছো? আর যদি তোমার নতুন নতুন জিনিস খাওয়ার শখ হয় তাহলে নিজে করে খেয়ে নাও, আমাদের দ্বারাই আর হবে না। বৌদি, তুমি একটু বেশি বলছো না? ছোট বৌমা একদম ঠিক বলেছে। এভাবে সবসময় বৌদিদের পেছনে লেগে আমার শ্বশুরবাড়িতে এই আছে, আমার শ্বশুরবাড়িতে ওই আছে, এইসব বলে তাদেরকে ছোট করার কোনো প্রয়োজন নেই। তুই এখন অতিথি, আর অতিথিদের এতদিন অন্যের বাড়িতে থাকাটা মানায় না। তুই এবার তোর নিজের বাড়িতে ফিরে যা। না, আমি কখনোই ও বাড়িতে ফিরে যাব না। তার জন্য তোমাদের যা করার তোমরা করে নাও। পরের দিন সকালে অনিমেষ ব্রেকফাস্ট খেতে খেতে বলে, দেবযানী, আমি অতুলের সঙ্গে কথা বলে নিয়েছি। কালকেই তুই ও বাড়িতে ফিরে যাবি, আর ও সবকিছু সামলে নেবে। ওকে আর কোনো চিন্তা করতে হবে না। না দাদা, আমি ওখানে ফিরে যাব না। তোর দাদা ওখানে কথা বলে নিয়েছে, ওরা তো বলেছে কোনো সমস্যা হবে না। তাহলে তুই কেন নানা করে যাচ্ছিস? দেবযানী, তোমার দাদা যেখানে এত ভরসা দিচ্ছে তাহলে তুমি কেন পিছিয়ে আছো? তাছাড়া তোমার শ্বশুরবাড়ির এত আয়েশ আরাম ছেড়ে তুমি কেনই বা এখানে শুধু শুধু পড়ে আছো? দেবযানী দি, নিজের সম্মান থাকতে থাকতে ও বাড়িতে ফিরে যাও, এটা তোমার জন্যই ভালো হবে। আচ্ছা বলো তো, অতুলদার সঙ্গে তোমার ঝগড়া কেন হয়েছিল? ও ও এমন কিছু না। যখন এমন কিছুই না তাহলে শুধু শুধু মুখ ভার করে কেন বসে আছো বলো তো? দেবযানী, তুমি তোমার স্বামীর কাছে ফিরে যাও, ওখানেই তোমার সম্মান রয়েছে। বৌদি, আমার সঙ্গে যা হয়েছে আমি তোমাদের কাউকে বলতে পারবো না। আমার সমস্যা এত বড় যে কেউ সমস্যার সমাধান করতেই পারবে না। কি হলো দেবযানী, বসে বসে কি ভাবছো? আমরা সবাই ঠিক করেছি, আমি আর বড়দি তোমাকে কালকেই ওখানে রেখে আসবো। দেবযানী সবাইকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কেউই এবার তার কথা শোনে না। পরের দিন সকাল সকাল মন্দিরা এবং শম্পা দেবযানীর কাপড় চোপড় গুছিয়ে রাখে এবং তৈরি হয়ে গাড়ির কাছে এসে যায়। এমন সময় শম্পা মন্দিরাকে বলে, দেখো দিদি, আমার মনে হচ্ছে দেবযানী আমাদেরকে ও বাড়ির ভেতরে ঢুকতে দেবে না, কারণ ও যা কিছুই বলেছে সব কিছুই মিথ্যে, সবকিছু বাড়িয়ে বাড়িয়ে বলেছে। ভেতরে গিয়ে দেখবো কিছুই নেই, সব ফাঁকা।
এত যখন বাড়িয়ে বাড়িয়ে বলেছে তখন কিছু তো নিশ্চয়ই থাকবেই। যাই হোক, ওর কিছু থাকবে না থাকবে তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা আমাদের পরিবারে সুখে আছি। এখন শুধু ওকে ওর বাড়ি পর্যন্ত ঠিকঠাক পৌঁছে দিয়ে আসলেই হবে। আর হ্যাঁ, ওর শাশুড়ি আর জামাইকেও বুঝিয়ে আসতে হবে, যাতে করে এরকম সমস্যা তৈরি না হয়। ঠিক আছে দিদি, কিন্তু আমার তো মনে হচ্ছে দেবযানী আমাদেরকে বাড়ির ভেতরে যেতেই দেবে না, গেটের বাইরে থেকেই তাড়িয়ে দেবে। দেখা যাক না কি হয়। দেবযানী, ও দেবযানী, আর কত দেরি হবে তোমার? আমরা তোমার জন্য ওয়েট করছি, তাড়াতাড়ি এসো। এই যে বৌদি, হয়ে গেছে, আমি আসছি। এরপর দেবযানী চলে আসে এবং সবাই মিলে গাড়ি করে রওনা হয়। রাস্তায় দেবযানী একটাও কথা বলে না, সে একেবারে চুপচাপ হয়ে থাকে। এই দেখে তার বৌদিরা কথা বলা শুরু করে, কিন্তু দেবযানী কোনো উত্তরই দেয় না। কিছুক্ষণ পর তাদের গাড়ি একটি বড় এবং সুন্দর বাড়ির কাছে এসে দাঁড়ায়। গাড়ি থেকে নেমে মন্দিরা বলে, আরে দেবযানী, এটা তোমার শ্বশুর বাড়ি? কিন্তু বিয়ের সময় তো তোমাদের বাড়ি অন্যরকম ছিল, তোমাদের বাড়ি এরকম ছিল না তো? হ্যাঁ বৌদি, এই বাড়িটা বিয়ের পরেই হয়েছে। আমরা বিয়ের পরেই শিফট করেছিলাম এখানে। বৌদি, তোমরা কি ভেবেছিলে আমি যা বলছি সব মিথ্যে? আমার শ্বশুরবাড়িতে কিছু নেই। ভেতরে চলো, ভেতরে ঠাট দেখে তো তোমরা অবাকই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, চল শম্পা, ভেতরে গিয়েই দেখি। হ্যাঁ, এত দূর যখন এসেছি তখন ভেতরে গিয়ে সবকিছু দেখেই আসি, চলো। এরপর সবাই দেবযানীর সঙ্গে বাড়ির ভেতরে যায়। এত বড় বাড়ি, এত সুন্দর জিনিসপত্র, এই সব কিছু দেখে মন্দিরা এবং শম্পা খুবই অবাক হয় এবং মন্দিরা বলে, দেবযানী, সত্যি সত্যি তো তোমার বাড়ি খুবই সুন্দর। এটা তো কোনো রাজমহলের মতোই লাগছে। তুমি তো খুবই লাকি, এখানে তো তুমি মহারানীর মতো হয়ে থাকো। তাই তো, এটা তো 5 স্টার হোটেলের মতোই চকচক করছে। নিশ্চয়ই অনেক চাকর বাকরও রয়েছে। হ্যাঁ বৌদি, প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা চাকর রয়েছে। আর বৌদি, যাওয়ার সময় তোমরা গ্যারেজটা দেখেও যেও, কত সুন্দর সুন্দর ব্র্যান্ডেড গাড়ি রাখা আছে। সে তো হবেই। আচ্ছা, তোমার শাশুড়ি মাকে ডাকো, তার সঙ্গে একটু দেখা করে যাব। এরপর দেবযানী তার শাশুড়িকে ডাকতে চায়, কিন্তু সারা বাড়ি ধরেও সে তার দেখা পায় না। একটি চাকরকে ডেকে দেবযানী জিজ্ঞাসা করে, মিতামাসি, মা কোথায়? মা কি কোথাও বেরিয়েছে? হ্যাঁ গো বৌদি, দাদাবাবু আর মা পুজো দিতে মন্দিরে গেছে। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। আপনার কি লাগবে বলুন, আমি এক্ষুনি দিচ্ছি। আমার বৌদিরা এসেছে, ওদের জন্য কিছু ড্রিঙ্কস আর খাবার দাবার নিয়ে এসো। আর শোনো, দুপুরের রান্নাটা একটু ভালো করে করো। বাড়িতে মাছগুলো সব টাটকা আছে তো? কালকের মাছ হলে কিন্তু রান্না করতে হবে না। রামু কাকাকে দিয়ে 5-6 রকমের ফ্রেশ মাছ আনাও। আচ্ছা ঠিক আছে গো বৌদি, আমি এক্ষুনি রামু দাদাকে বলছি, আর টিফিনটাও আনছি। আরে না না দেবযানী, এসবের কোনো প্রয়োজন নেই। আমরা তোমার বাড়িতে জলও খেতে পারি না। কেন বৌদি? আরে এটাই নিয়ম। মা বলে দিয়েছেন যতদিন না তোমার একটা বেবি হয় আমরা এই বাড়িতে কিচ্ছু খেতে পারবো না। তোমার বেবি হলে আমরা সবাই আসবো, তখন একেবারে জমিয়ে খাওয়া দাওয়া করব। এখন আমাদেরকে বেরোতে হবে গো। এরপর মন্দিরা এবং দেবযানী সেখান থেকে চলে আসে। সন্ধ্যাবেলা দেবযানী শাশুড়ি প্রমীলা দেবী ও স্বামী ফিরে আসে। আরে দেবযানী, তুমি ফিরে এসেছো? তুমি তো বলে গিয়েছিলে এই বাড়িতে আর কখনোই ফিরবে না। হ্যাঁ বলে গিয়েছিলাম, ও বাড়িতে আমার অনেক কদর আছে। আমার দাদা বৌদিরা সবাই মাথায় করে রাখে, আর আমার মা কখনোই আমাকে চোখের আড়ালও করে না। তাহলে তুমি ফিরে এসেছো কেন? কারণ আপনার ছেলে আমার বড়দাকে ফোন করে আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছে, আর আমার দাদারা চাই আমি আমার শ্বশুর বাড়িতেই সুখে থাকি। সেজন্যই ওরা আমাকে এখানে দিয়ে গেছে। তা না হলে আপনাদের সঙ্গে থাকার বা এখানে সময় কাটানোর আমার কোনো ইচ্ছা নেই। কিছুক্ষণ পর অতুল বাড়ির ভেতরে ঢুকে দেবযানীকে দেখে বলে, দেবযানী, তুমি চলে এসেছো? থ্যাংক গড। কখন এলে তুমি? আমি অনেকক্ষণ এসেছি। তুমি রুমের ভেতরে চলো, তোমার সঙ্গে আমার কথা আছে। রুমের ভেতরে গিয়ে দেবযানী অতুলকে বলে, কোন সাহসে তুমি আমার দাদাকে ফোন করেছিলে শুনি? তোমার লজ্জা বলে কি কিছু নেই? তাহলে আর কি করতাম, তুমি তো বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে, আসার তো নামও নিচ্ছিলে না। আচ্ছা, তুমি এখন এত রেগে যাচ্ছ কেন? আমরা তো ঠান্ডা মাথায় কথা বলতে পারি। তোমার সঙ্গে কথা বলতেই না আমার ঘেন্না করে। তুমি কি করে বলছো আমরা মাথা ঠান্ডা করে কথা বলবো? তুমি তো দাদাকে আমাদের ঝগড়ার ব্যাপারে বলেছো, আর কি কারণে ঝগড়া হয়েছে সেটা বলনি। একবার ভেবে দেখেছো সেটা বললে তুমি তাদের নজরে কতটা নিচে নেমে যাবে? দেবযানী, আমি যা বলেছি তার জন্য আমাকে ক্ষমা করে দাও। তুমি কেন মাথা গরম করছো বলো তো? আমি শুধু শুধু মাথা গরম করছি? তুমি যে এত বড় কাণ্ডটা ঘটিয়েছো তাতে তোমার একটু লজ্জা করছে না? বন্ধুরা, দেবযানী কিসের ব্যাপারে বলছিল আর অতুল কি এমনই করেছিল যার ফলে দেবযানীর মনে হয়েছে সে আর কাউকে মুখ দেখাতে পারবে না? সবকিছু জানার জন্য আমাদের গল্পের পরবর্তী অংশ অবশ্যই দেখুন। আরতি তার মেয়ে পূর্বী এবং স্বামী কৈলাসকে নিয়ে বিজয়পুর নামক একটি গ্রামে বাস করত।
কৈলাস কাজের সূত্রে বাইরে থাকতো। সংসার বাবদ কৈলাস যা টাকা পয়সা দিত তা দিয়ে কোনো ক্রমে আরতিকে সংসার চালাতে হতো। কোনো এক কারণবশত কৈলাস সংসার খরচের টাকা পাঠাতে পারছিল না, তাই আরতির সংসারে প্রায় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল বললেই চলে। সংসারের কঠিন পরিস্থিতির ফলে আরতি তার মেয়ের লেখাপড়ার খরচ জোগাতে পারছিল না। এমনই একদিন পূর্বী স্কুল থেকে বাড়ি ফিরছিল। তখন তার বন্ধু রবি বলে, এই শিখায় ট্রেন গাড়িটা কি সুন্দর বল, আমি এত সুন্দর ট্রেন গাড়ি আগে কখনো দেখিনি। হ্যাঁ রে রবি, আর দেখ এই পুতুলটা কত সুন্দর, আমি এই পুতুলটাই কিনবো। হ্যাঁ, আমি ওই ট্রেন গাড়িটাই কিনবো। কাকু, আমাকে ট্রেন গাড়িটা দাও তো। আর কাকু, আমাকে এই পুতুলটা দিন। বাহ, কি সুন্দর খেলনাগুলো। আমার কাছে তো টাকা নেই, আমি তো কিনতেও পারবো না, আমার সব বন্ধুরাই কিনছে। পূর্বী যখন এভাবেই মনে মনে ভাবছিল তখন রবি বলে, এই পূর্বী, আমরা সকলে খেলনা কিনছি, আর তুই ওখানে দাঁড়িয়ে আছিস যে, এখন তুই খেলনা কিনবি না নাকি? ও কি করে কিনবে, ওর কাছে তো টাকাই নেই, ওই জন্যই তো ম্যাডাম ওকে স্কুল থেকে বের করে দিল। হ্যাঁ রে বোন, তুই ঠিকই বলেছিস, আমার কাছে অত টাকা নেই যে আমি ওই খেলনাটা কিনবো। এই বলে পূর্বী মন খারাপ করেই দাঁড়িয়ে থাকে। পূর্বী যখন মন খারাপ করে দাঁড়িয়েছিল তখন সেখানে পলাশবাবু এবং হৈমন্তী দেবীও ছিলেন। এরপর তারা পূর্বীকে মন খারাপ করে থাকতে দেখে বলেন, এই যে মা, তোমার কি হয়েছে? তুমি এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? আর তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? তোমাকে তো এখানে প্রথমবার দেখলাম। দাদু, আমার নাম পূর্বী, আমার বাড়ি এই বিজয়পুর গ্রামে। দেখো না দাদু, ওই খেলনাগুলো কত সুন্দর। আমার কাছে টাকা নেই যে আমি খেলনাটা কিনবো, আমাকে এই খেলনাটা কিনে দেবে দাদু? হ্যাঁ, কিনে দেব, কিন্তু তার আগে আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, আর তার যদি ঠিক ঠিক উত্তর দাও তাহলেই তোমাকে কিনে দেব। তাই এখন বলো, তুমি কোথা থেকে ফিরছো? আসলে দাদু, আমি স্কুলে গিয়েছিলাম, কিন্তু আমার মা স্কুলের ফিস জমা দিতে পারেনি বলে আমাকে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে। আর ফেরার পথে এই খেলনা কাকুকে দেখতে পেলাম। আমার স্কুলের সব বন্ধুরাই খেলনা কিনছে, শুধু আমিই কিনতে পারছি না। ও আচ্ছা, তাহলে তোমার বাবার নাম কি, আর তোমার বাবা কি করে যে তোমার স্কুলের ফিস জমা দিতে পারেননি? দাদু, আমার বাবার নাম কৈলাস, কৈলাস চৌধুরী। আমার বাবা বিদেশে থাকে, কিন্তু আমার বাবা কয়েক মাস হয়ে গেল আমাদেরকে টাকা পাঠায়নি, তাই মা আমার পড়াশোনার খরচ দিতে পারেনি। সেই জন্যই তো আমাকে স্কুল থেকে বের করে দিয়েছে। কি বললি মা, কৈলাস চৌধুরী? হ্যাঁ দিদা, আমার বাবার নাম কৈলাস চৌধুরী। জানো দিদা, আমার বাবা আগে অনেক বড় লোক ছিল, মানে আমার দাদু নাকি জমিদার ছিলেন, কিন্তু আমার দাদু তো আমাদেরকে ভালোই বাসে না, সেই জন্যই তো আমাদের কাছে আসে না। পূর্বী এভাবে বললে পলাশবাবু হৈমন্তী দেবীকে চুপি চুপি বলেন, হৈমন্তী, আমি এখন যেটা ভাবছি সেটাও কি তুমি ভাবছো নাকি? এটা তাহলে আমাদেরই নাতনি, বুঝেছো? হ্যাঁ গো, আমার সেটাই মনে হচ্ছে। কেমন ফুলের মতো বাচ্চা দেখো, আমাদেরকে চেনেই না, তাও আমাদের সঙ্গে কেমন মিশে গেছে। এই দেখো, আমাদের নাতনির নাক চোখ পুরো তোমার মতন হয়েছে। হ্যাঁ হৈমন্তী, আমরা যে ভুল কাজটা করেছি আজ সেটা শোধরানোর দিন চলে এসেছে, আর তাই এখন আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে, আর সেই সুযোগ আমাদের নাতনিই করে দেবে, বুঝেছো? হৈমন্তী দেবী এবং পলাশবাবু তখন চুপি চুপি এইসব কথাবার্তা বলছিলেন। তাদেরকে এরকম কথাবার্তা বলতে দেখে পূর্বী বলে, ও দাদু, ও দিদা, তোমরা কি এত আস্তে আস্তে কথাবার্তা বলছো? তোমরা আমাকে খেলনাটা কিনে দেবে কি বলো, না হলে আমি চলে যাচ্ছি, মা আমাকে খুঁজবে। হ্যাঁ রে মা, নিশ্চয়ই দেবো, একটা কেন, তোকে 10টা খেলনা কিনে দেবো। এই বলে পলাশবাবু পূর্বীকে অনেকগুলো খেলনা কিনে দেয়, যেগুলো পেয়ে পূর্বী খুবই খুশি হয়ে যায় এবং সে খুশি মনে বাড়ি চলে আসে। এভাবেই সেদিনটা কেটে যায়। কয়েকবার পরপরই এমন ঘটনা ঘটতে থাকে। এরপর পলাশবাবু এবং হৈমন্তী দেবী তার বৌমা আরতির কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর তারা তাদের সিদ্ধান্ত অনুযায়ী আরতির কাছে এসে উপস্থিত হয় এবং বলেন, এই যে কেউ বাড়িতে আছো, একটু বেরিয়ে আসবে, আমরা এসেছি, একটু এদিকে এসে দেখো। পলাশবাবু এভাবেই ডাকাডাকি করতে থাকলে আরতি বেরিয়ে আসে এবং বলে, বাবা আপনারা কারা?
এমন ভর দুপুরবেলায় ডাকছেন কেন? মারে, আমরা খুবই অসহায় আর আমরা ক্ষুধার্ত আছি। এখন আমাদেরকে কিছু খেতে দেবে? এই দুনিয়ায় আমাদের আপন বলতে কেউই নেই। লোকের দরজায় দরজায় গিয়ে একটু আশ্রয় চাইছি। হ্যাঁ রে মা, আমার শরীরটা খুবই ক্লান্ত আর যেন বইছে না, একটু আশ্রয় দিবি রে মা। আসলে মা, আমাদেরও এখানে কেউ নেই। এর বাবা বিদেশে থাকে, আর আমি আমার আর আমার মেয়ের খাবার পড়া জোগাতে হিমশিম খেয়ে যাই। কিন্তু আপনারা আমার বাবা মায়ের মতো। আমাদের যদি বাবা মা থাকতো তাহলে তাদেরও আমরা যেমন করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতাম। আমি আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ঠিক করে নেব। আজ থেকে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। তুই কত বড় মনের মানুষ রে মা। এরকম মানুষ পৃথিবীতে খুবই কম আছে। ঈশ্বর তোর মঙ্গল করবেন, আর উনি কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক করে দেবেন। মা, আপনাকে কিছু চিন্তা করতে হবে না। আপনি আমার মেয়ে আর বাবাকে নিয়ে ঘরে থাকবেন। আমি যে কোনো একটা কাজের ব্যবস্থা ঠিক করে নেব। হ্যাঁ রে মা, আমি তোর মেয়ের দেখভাল করব, আর আমি ঘরের যাবতীয় কাজ কাম সব করব। আমি ঘর সামলাবো আর তুই বাইরেটা সামলাবি। হৈমন্তী দেবী এবং পলাশবাবুর আন্তরিকতা দেখে আরতি খুবই খুশি হয়ে যায় এবং তারা চারজনে বেশ আনন্দের সঙ্গেই বসবাস করতে থাকে। আরতি তার কথা মতো নিজের জন্য একটা কাজের সন্ধান করে ফেলে। এদিকে পলাশবাবু একজন জমিদার ছিলেন, যেটা আরতি কিছুই জানতো না। আসলে পলাশবাবু এবং হৈমন্তী দেবী আরতির শ্বশুর শাশুড়ি ছিলেন। পলাশবাবু জমিদার হওয়ায় তার টাকা পয়সার কোনোই অভাব ছিল না, কিন্তু পলাশবাবু এবং হৈমন্তী দেবী আরতির সঙ্গে একটা সাধারণ জীবনযাপন অতিবাহিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন, কারণ তারা আরতির স্বভাব চরিত্র পর্যবেক্ষণ করবেন বলে। এমনই একদিন আরতি কাজে যাওয়ার সময় রেডি হচ্ছিল। তখন, মা, আপনি কি করছেন? আপনি উঠে পড়ুন, আমি রান্না করে দিয়ে তবেই যাব। আপনাকে এত পরিশ্রম করতে হবে না, আপনার বয়স হয়ে গিয়েছে, আর তাছাড়া আপনি এখন দুর্বল আছেন। না রে মা, আমার কিছুই হবে না। ও আমার অভ্যেস আছে। আমার রান্না প্রায় হয়েই এসেছে। তুই যাওয়ার সময় দুমুটো খেয়ে যাস কেমন? মা, এটা কিন্তু তুমি ঠিক করছো না। তুমি আমার বাড়িতে আছো বলে এই নয় যে তোমাকে পরিশ্রম করে থাকতে হবে। আমাদের বাবা মা কেউ নেই, তাই তোমরা আমাদের বাবা মা হয়ে এই বাড়িতে অধিকারের সঙ্গে থাকবে। আমাদেরই কপাল যে এতদিন আমরা এই মেয়ের থেকে দূরে ছিলাম, আর আমাদের ভুলের কারণেই এটা হয়েছে। এ কি মা, এ কি বলছো মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাদের ভুল মানে? ও কিছু নয় রে মা, যা, তোর এখন দেরি হয়ে যাচ্ছে। তুই বরং দুটো খেয়ে কাজে চলে যা। এভাবে আনন্দের সঙ্গে দিন অতিবাহিত হতে থাকে। এদিকে আরতি কাজে চলে আসতো, আর হৈমন্তী দেবী বাড়ির সমস্ত কাজকাম, রান্নাবান্না থেকে শুরু করে কাপড় কাচা, বাসন মাজা এবং পূর্বীকে দেখাশোনা সবই করতে থাকেন। এমনই একদিন কৈলাস আরতিকে ফোন করে বলে, আরতি, তুমি কেমন আছো? আর পূর্বী কেমন আছে? দেখো না, এই কদিন কাজের খুবই মন্দা চলছে, তাই আমি বাড়িতে ঠিকমতো টাকা পয়সাও পাঠাতে পারছি না। জানি না তুমি এখন কিভাবে সংসার চালাচ্ছ। হয়তো তোমার সংসার চালাতে গিয়ে খুবই কষ্ট হচ্ছে, তাই না? না কৈলাস, ঈশ্বরের কৃপায় আমাদের এখন ওনার কোনোই অসুবিধা নেই। জানো, একটা নতুন বাবা মা পেয়েছি। ওনারা খুবই ভালো। আমাদের মতো ওনাদেরও এই পৃথিবীতে কেউ নেই, তাই আমি ওনাদেরকে আমাদের সঙ্গেই থাকতে বলেছি। কি তুমি সত্যি বলছো? তা ভালো করেছো। এমনিতেও আমাদের বাবা মা থেকেও নেই, আর ওনারা যদি এখন আমাদের বাবা মার মতো আমাদের মাথার উপরে থাকেন তাহলে তো আমাদেরই মঙ্গল, তাই না? আসলে কৈলাস ঠিকই বলছিল। কৈলাস তার বাবা মার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিল। 6 বছর আগের কথা। এমনই একদিন কৈলাসের বাবা বলেন, এই যে কৈলাস, আমি তোর জন্য মেয়ে দেখেছি, আর আমি আগামী মাসে তোর বিয়ে ঠিক করে ফেলেছি। তোকে হয়তো বললে তুই বুঝতে পেরে যাবি। আমার যে বন্ধু ছিল না, রূপম বাবু, তারই মেয়ের সঙ্গে তোর বিয়ে ঠিক করেছি। কিন্তু বাবা, সেটা কিভাবে সম্ভব? আমি তো আরতি নামের একটি মেয়েকে পছন্দ করি, আর আমি বিয়ে করতে হলে তাকেই করব। এই, আমি তোর মুখে এরকম কথা শুনতে চাই না, বুঝেছিস? কারণ আমরা জমিদার মানুষ, আমাদের এখন একটা বাজারে সম্মান আছে। এখন যাকে তাকে বিয়ে করে সেই সম্মানটা নষ্ট হতে দেব না, বুঝেছিস? আর তাই তোকে আমার বন্ধুর মেয়ের সঙ্গেই বিয়ে করতে হবে। এভাবেই বললে কৈলাস তখন চুপ হয়ে যায়। এরপর সে আর কিছুই বলে না। এভাবেই কয়েকদিন কেটে যায়। এমনই একদিন কৈলাস আরতিকে বিয়ে করে ঘরে এনে উপস্থিত হয়। এরপর কৈলাস বলে, বাবা, মা, তোমরা কোথায় আছো? দেখো আমি কাকে নিয়ে এসেছি, মানে আমাদের বাড়িতে তোমাদের বৌমাকে নিয়ে এসেছি। কি বৌমা?
ও তাহলে আমি এত বারণ করার পরও তোর কোনো কথাটাই কানে গেল না, তাই তো? আর তুই ওই মেয়েকে বিয়ে করেই নিয়ে এলি? যা, এক্ষুনি বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে, আর এই বাড়ি থেকে বেরিয়ে যা। আমি তোর বিয়ে করা মেয়ের মুখও দেখতে চাই না, বুঝেছিস? পলাশবাবু আরতির মুখ না দেখে আরতি এবং কৈলাসকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। আজ 6 বছর পর পলাশবাবু এবং হৈমন্তী দেবী তার ছেলে বৌমা এবং নাতনি থেকে দূরে থেকে এসেছেন। আর আজ তারা তাদের ভুল বুঝতে পেরেছিল, তাই তাদের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য দারিদ্র অসহায় সেজে আরতির কাছে আশ্রিত হয়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। এমনই একদিন কৈলাস বিদেশ থেকে দেশে ফিরে আসে এবং চেঁচিয়ে চেঁচিয়ে বলতে থাকে, আরতি, পুরবি, তোমরা সবাই কোথায়? দেখো আমি চলে এসেছি। কই আমাদের নতুন বাবা মা কই? ওনাদেরকে তো এখন দেখতে পাচ্ছি না। ও মা, তুমি চলে এসেছো? তা বেশ ভালোই করেছো। কয়েকদিন থেকে তোমার জন্য মনটা যেন কেমন করছিল। আর আমাদের নতুন বাবা মা ভিতরেই আছেন। বাবা বাবা, আমি দাদু দিদাকে ডেকে নিয়ে আসছি, তুমি একটু বসো। এই বলে পূর্বী পলাশবাবু এবং হৈমন্তী দেবীকে ডেকে নিয়ে আসে। তাদেরকে দেখে পলাশ হতবাক হয়ে যায় এবং তার চোখে জল চলে আসে। এরপর পলাশ বলে, এ কি বাবা মা, তোমরা এখানে কি করে? আরতি, তুমি কি আমায় এনাদেরই কথা বলেছিলে নাকি? হ্যাঁ কৈলাস, আমি তো এনাদের কথাই বলছিলাম। তুমি কি করে এনাদেরকে চেনো? জানো তো কৈলাস, এনারা খুবই ভালো মানুষ। এই কদিনেই আমাদেরকে খুব আপন করে নিয়েছেন। আরে আরতি, এটা সত্যি সত্যি আমার বাবা মা। আসলে তুমিও সেদিন আমার বাবা মাকে দেখোনি, আর এনারাও তোমাকে দেখেনি, তাই হয়তো তোমরা একে অপরকে চিনতে পারোনি, কিন্তু বাস্তবে এটাই আমার বাবা মা। মা আরতি, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। আসলে কৈলাস ঠিকই বলছে, আমরাই এখন তোমার অভাগা শ্বশুর শাশুড়ি। আর সেদিন আমরা তোমার সঙ্গে অনেক বড় অন্যায় করে ফেলেছি, তাই পাপের প্রায়শ্চিত্ত করার জন্যই আমাদের পরিচয় গোপন রেখেছিলাম। এখন আমাদেরকে ক্ষমা করে দাও তোমরা। বৌমা, বাবা মা হয়ে তোমাদের কাছে ক্ষমা চাইছি। আমাদের কি তুমি ক্ষমা করতে পারবে না? বৌমা, আমরা সকলেই একসঙ্গে কি থাকতে পারি না, একেবারে একটা হাসি খুশি পরিবারের মতো? মা, এভাবে বলে আমাদেরকে আর ছোট করবেন না। আমি সারা জীবনই আপনাদের সঙ্গে আপনাদেরকে নিয়ে থাকতে চেয়েছি, আর আজ আমার কোনোই সমস্যা নেই। আরতি এভাবে বললে ওখানে উপস্থিত সকলেই খুশি হয়ে যায়। এরপর থেকে তারা সকলেই একসঙ্গে হাসি খুশিতে বসবাস করতে থাকে।